আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো লাইফে যে কতগুলা চ্যালেঞ্জ ফেস করা লাগে একটা পুরুষ মানুষের, এই ২৫ পর্যন্ত আসলে আমি সবচেয়ে বড় চ্যালেঞ্জ কী ফেস করলাম, এখন কী ফেস করতেছি, একটু আপনার সাথে আলোচনা করি। সর্বপ্রথম চ্যালেঞ্জটা ছিল হাজার হাজার কোটি কোটি শুক্রাণুর মধ্য থেকে একটা শুক্রাণু আমি হইয়া ওইখান থেকে জয়ের মাধ্যমে তারপরে আপনার দুনিয়াতে আসলাম। প্রসেস সম্পর্কে আপনারা সবাই খুব ভালো মতো জানেন। তারপরেও যদি আমি আপনাদেরকে বলি, এটা হচ্ছে যে আমি একটা এমন মানুষ যে সিজারের মাধ্যমে অন্তত দুনিয়াতে আসেনি। অতএব সিজারে যারা দুনিয়াতে আসতেছে এদের থেকে আমি সবসময় আগেই থাকবো, এটাই স্বাভাবিক। বা আসছেন আমার সময়ও, ওই সময়টা একেবারে কম ছিল, তাই না? আমরা যে এইজের সাধারণত এর আগে অনেকগুলো চ্যালেঞ্জ ফেস করা লাগছে। আল্লাহই তো দেখছে সব কিছু, সমস্যা হয় নাই। এরপরে দুনিয়াতে যখন আসলাম আমরা, আপনিও তারপরে কী কী চ্যালেঞ্জ ফেস করলাম। এরপরে চ্যালেঞ্জ ফেস করলাম, ১ নম্বর গেল হচ্ছে দুনিয়াতে আসা। ২ নম্বরে দুনিয়াতে আসার পরে যে বড় চ্যালেঞ্জটা ফেস করলাম সেটা হচ্ছে যে মুসলমানি। ওরে ভাই, কী কমু দুঃখের কথা। মানে বাসার থেকে একটু দূরে ছিল ওয়াশরুম। ওই দূরে ওয়াশরুম, তার বড় বড় একটা গাছ ছিল, ভয়তে ওই গাছ উঠে গেছিলাম। এদের কোয়েন না কেমন, আমার বাপে হেনতুন যে আমার দূরে লইছে, আমার বলে মুসলমানি হেলে যায়। আমার একলা না, আবার আমাকে ৪ জনের একসাথে নাম কমু থাক। আমি অত কিছু ভাবি না ভাই, আমি জানি আমি সত্য কথা বলতে পছন্দ করি। যে আমার কী হইব না হইব আল্লাহ ভরসা, ওগুলো নিয়ে আমি টেনশন করি না। কারণ ওই যে বোঝেন নাই, সকালবেলা যে পোস্টটা দিছি, সিংহের সাথে খেলা করতে বেশি পছন্দ করি। ওই চোখের দিকে তাকায় থাকার কেউ ১ মিনিট নাই, কারণ আমি অনেক সময় ক্যামেরার থেকে এদিক সেদিক তাকাই। তাকায় থাকতে পারবেন না আপনি, আমি জানি। ১ মিনিট পারবেন না আপনি। চ্যালেঞ্জ দিচ্ছি না, সত্যি আপনি মিলিয়ে দেখেন। এই জন্য আমি এদিক সেদিক তাকায় ওই কথাবার্তা বলি। আচ্ছা, এরপরে ১ নাম্বার, ২ নাম্বারে মুসলমানি। বাপুরে বাপু, সো টাফ। টাফ টাইম একটা পুরুষ মানুষের জন্য, সো টাফ টাইম। মনে করেন একটা লাল লুঙ্গির কথা আমার মনে আছে। লাল লুঙ্গিটা হচ্ছে মাঝখানে সেলাই করা ছিল না। তো কতদিন যে এই লুঙ্গিটা আছে সামনে ধইরা তারপরে হাঁটাহাঁটি করা লাগছে, আল্লাহ ভালো জানে। কয়েক মাস হবে হয়তো। তারপরে তারপরে হচ্ছে স্কুলে ভর্তি হওয়া। স্কুলে আগেই পড়ছি। তখন যেই চ্যালেঞ্জগুলো ফেস করতাম সেটা হচ্ছে যে মানে ইংরেজি খুব একটা ভালো বুঝতাম না। এক মেয়ে কইছিল আই লাভ ইউ, ডরে দিছি কাইন্না। সুমনে আমার স্বাস্থ্য ভাই বললো বড় সাক্ষী। আর সুদীপ ভাই, আমাকে সর্দার সুদীপ, হ্যাঁ হে পড়তো 3-তে, আমরা পড়তাম 1-এ। সুমনে আর আমি পড়তেছিলাম 1-এ। তো হ্যাঁ কইতাছে আরাফাত, আমার ওই সময় রাব্বি নামে সবাই ডাকতো আর কি। রাব্বি কান্নাকাটি করো কেন? তা আমি বললাম যে ভাই এই মায়া আমার আই লাভ ইউ কয়ে গালি দিছে। তো ভাই তো হাইসা দিয়া যায় এক স্যারের নিয়ে এসে, স্যারে ওই মাইয়ারে কয়টা বেত্রা মাইসিন দিল। আমি তো মনে করছি এরপর আমার এই ধরব। আমি ডরে সসম্মানে বিল দিয়া বাসায় উঠছি। আব্দুল স্যারের লগে আবার ভালো সম্পর্ক আমার বাপের তখন। তো স্যারের মাধ্যমে আমরা 2 ভাই যা ভর্তি হলাম। কই আমার ভাই আগেই পড়তো কেজি স্কুলে, তো পরে আমার আবার কেজি স্কুলে ভর্তি করে। ভর্তি করার পরে নার্সারিতে ভর্তি হলাম, হ্যাঁ 8 সালে। তারপরে 9 সালে আবার 1-এ পড়লাম। তো এই সময়টা আমার বেসিকটা ওরা মানে ওই হুজুরেরা স্যারেরা এমনভাবে ঘুরে দিছে যে ওই বেসিকটাই আমার কাছে মূল এখনও। হ্যাঁ বলো, তাড়াতাড়ি শেষ করবো। বলো, কিছু বলবা? না, বসো বসো, গল্প শোনো। আচ্ছা, এরপরে বসো, কথা বলো না কেন? হ্যাঁ, আচ্ছা, এরপরে যে চ্যালেঞ্জটা ফেস করলাম সেটা হচ্ছে যে স্কুল, তারপরে ক্লাস ফাইভের বিষয়টা কি, হাবিব মামা নামে আমার একটা স্যার আছে, একদিন স্যার মামা আমার, এই মামা আমার ছোটোবেলা থেকে টিউশনি পড়াইতো। তো
আমারে কইলো যে তুমি একেজি স্কুলের সব বইগুলো পারলে, এবং এইটাও বললো যে শুধুমাত্র আদর্শ লিপিটা ঠিকমতো পারলে তোমার ক্লাস 5 ভর্তি করানো যাবে। আমি বললাম স্যার আমার ক্লাস 5 ভর্তি করতে হবে, এত ছোটো মানুষ, হ্যাঁ পরে কেমনে 5 ভর্তি করবো? তো বড় করে একটা টুপি মাথায় দিচ্ছি, এটা তো ছোটো একটা, একটু বড় করে বড় করে মাথায় দেওয়া তো হয়েছে কি, তো গেলাম মাদ্রাসা হুজুরের লাগে, আমি স্যারের লগে গেছি। তো বেশিরভাগ স্যারেরা হুজুরেরা কইতাছে কি, আরে এত ছোটো মানুষ, আরে 5 ভর্তি করানো যাবো না। তো কাইসমার হইল গিয়া আমাকে রুল আমিন হুজুর, কাইসমার, হ্যাঁ কইছে না না পারবো পারবো। ও এই যে সবাই আচ্ছা ঠিক আছে আমরা যদি পারেন, হইলাম ভর্তি হওয়ার পর এখন এই 2010 সালেই আবার আমাকে এমন পরীক্ষা দিয়ে আবার ফিক্স করতে হইব যে পরীক্ষা পাস না করতে হলে বলে ফেল, মানে এত ডর দায়িত্ব না হুজুরেরা যে এইবার জীবনে প্রথম পাস করতে হইব। তো আমি আবার চিন্তাম না কেউ হরি 5 যায় ভর্তি, ইমামের এই টুকটাক চিনতাম, ইয়াকুবের যে আগের থেকে চিনতাম, ইয়াকুবের চিনতাম কি লিখা একলগে যে কোরআন শরীফ পড়তাম ওই লোকে জাকির হুজুরের কাছে কুন্ডবাজার। তো ইয়াকুবে যা কয় হেডেই বুঝতাম না তো। ইয়াকুবের লাগে আবার সবাই লাগে ভালো সত্যি আমি থাকতো আর কি, আমার লাগে আমার থাকতো না, আমি একটু সহজ সরল মানুষ, আমার লাগে দেন কেউ কোনো বাজ, কেউ লাগে বাজ না, যারা বাজ গেলে আনফ্রেন্ড করে দেবেন, নাহলে আমার আনফলো করে দিতে পারেন বা আনফ্রেন্ড করে দেবেন, কোনো অসুবিধা নেই, কারণ এটা আমার নিজস্ব বিশ্ববিদ্যালয়ের চাইতে উন্নত। হ্যাঁ আমার কাছে আমার ফেসবুক আইডি এটা বিশ্ববিদ্যালয়ের চাইতে উন্নত, এখানে আপনি ইয়া পাবেন, ওই মাদ্রাসা পাবেন, সব ধরনের মাদ্রাসার কথাবার্তাই পাবেন। স্কুল তার মানে মক্তব তো আছেই, তারপরে স্কুল তো আছেই, তারপরে কলেজ সে তো আছেই, বিশ্ববিদ্যালয় তো আছেই, হ্যাঁ উচ্চ শিক্ষিত সব ধরনের মানুষের বিভিন্ন কথাবার্তা সব এর মধ্যে পাইবেন। তাহলে এমন কোনো বিশ্ববিদ্যালয় দুনিয়াতে তৈরি হয়নি যে সব কিছু থাকবো, আমার আইডির মধ্যে সব আছে। আমের ভালো লাগলে আমি ভর্তি হয়ে থাকেন, আমের না ভালো লাগলে আমরা ভর্তি হওয়ানোর দরকার নেই। আমি এনে কেউ জোর করে রাখি না যে ভাই প্লিজ আমাকে ফলো দিয়েই রাখুন, আনফলো করবেন না, আমাকে আনফ্রেন্ড করবেন না, ফ্রেন্ডই হইতে হবে, ফ্রেন্ড রিকোয়েস্টই পাঠান। আমি করবো পাঠাইলে পাঠান, ভালো লাগে আমি অবশ্যই আপনারও যদি ভালো লাগে অ্যাকসেপ্ট করবো, যদি না ভালো লাগে তাহলে আল্লাহ। আর আমি তো ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই, হ্যাঁ বেশিরভাগ মানুষ যারা আমার ফ্রেন্ড তাদেরকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছি, কারণ হচ্ছে নতুন আইডি তো। আচ্ছা পুরান আইডির কথা পরে কম, সেটা অন্য একটা জগৎ ঢাকা। আচ্ছা যাই হোক, এরপরে ঘটনাটা কী ঘটলো ভাই, ঘটনা ঘটলো হচ্ছে গেলাম মানে মাদ্রাসায় ভর্তি হইলাম, ফাইভে ভর্তি হওয়ার পরে জীবনে একদিন মনে হয় ভুলে আধা ঘন্টা আগে গেছিলাম ক্লাস, তা আগের থেকে টুকটাক একটু পরিচয় টরিচয় আছে, পাশের বাড়ির একজনের দিছে ল্যাং, তা আমার আবার খুব আগেই কয়ে রাখছে যদি ওরে তুমি এমনি একটা শাস্তি দিতে পারো তাহলে তুমি পাস করতে পারবা, আর যদি না পারো তাহলে কিন্তু তুমি পাস করতে পারবা না। আমি ভাবলাম ঠিক আছে তাহলে পাস যখন করতে হইব ইয়াকুবে আহুক আগে, ইয়াকুবে আইসে মতন কইলাম যে আমার কিন্তু ল্যাং দিছে, এবার প্রতিশোধটা লহন যায়, লহনও যাস নাই, জানলা দিয়া যায় প্রতিশোধ লইয়া করছি। ওরা আবার কি আসছে, ওরা আবার যায় বিচার দিচ্ছে সালাম হুজুরের কাছে, সালাম হুজুরের কাছে বিচার দিচ্ছে, সালাম হুজুরে আয়া তাই আমারে কইতে আছে এই দাঁড়ো তুমি ওকে মারছো, আমি বললাম যে ওরা আমারে ল্যাং দিছে, আবার ওরা আমারে যখন কইছে আর কি এই তুমি ওরা মারছো সালাম হুজুরের দ্বারে বিচার দিই, আমি বললাম কি যে সালাম হুজুরের কাছে বিচার দিবা, সালাম হুজুরে আমি ডরাই, এটা বলার ঠিক হয় না, কিন্তু সত্যিকার অর্থে কি মানে মনে করেন যে সালাম হুজুরের যে শিক্ষক, তারপর যে ওনার যে ওইভাবে সম্মান করতে হবে ওইটা আমি তো বুঝতাম না, কারণ ধরা যায় যে কী বলবো পাশের বাড়ির হচ্ছে মেহেদি ভাইয়ের চাচা, ওই মেহেদি ভাইয়ের লাগে সারাদিন ঘুরতাম, ওই সালাম হুজুরকে বাড়িতে খালি বেড়াইতাম, ওই যে মেহেদি ভাই তো একা, তো আমারই নিয়ে যেত আর কি এর লেখা সবসময়। আর আমি ওই যে আমি কোন ফ্যামিলির এটা তো আমি এখনো পর্যন্ত ঠিক করে বুঝছি হারতারিনি, ওই যে বলায় আসসালামু আলাইকুম হ্যাঁ আইতাছি কী করতে পারে,
হ্যাঁ আমি তো আসি, সমস্যা নেই, বুঝতে একটু সময় লাগবে, কেউ বুঝাইলে না বুঝুক, এটি তো আমি বুঝতেছি না, আমি বুঝতে আসি। এদিন কই কইলো ওই ডাক্তার মোহাম্মদ ইউনূস সাহেব কইলো বাংলাদেশটা আমরা সবাই একটা পরিবার, হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা এক পরিবার। কোরআন শরীফে বললাম কুল্লু মুসলিম ইখওয়ানা সূরা বাকারাত, তা আমরা সবাই মুসলমান, সব এক ভাই ভাই। হাদিসেও এই বললাম কুল্লু মুসলিম ইখওয়ানা, প্রত্যেক মুসলমান ভাই ভাই। তারপর আরও কয়েকটা সূরাতে বললাম যে মানে দিনী বোন ভাই, ব্যাখ্যা বিশ্লেষণ পরে করবো, শুরু করবো আমার কাম হলো গল্প করা আপনাগুলোকে, ঠিক আছে। তখন কারণ আমরা হলো আমার বন্ধু বান্ধব ফলোয়ার। আচ্ছা, এরপরে ঘটনা কী ঘটলো, ঘটনা ঘটলো হইলো গিয়া চ্যালেঞ্জ নিয়ে আইলাম ঢাকা, গেলাম আর কি ঢাকা যায় ভর্তি হইতে হবো। সব ইউনিভার্সিটি আমার সাবজেক্ট দেয়, ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, সব ইউনিভার্সিটি হ্যাঁ আমার অ্যাক্সেস সাবজেক্ট দিব, ইংলিশ দিব না। কাবাই ইংলিশ কি লিখে দিব না, কেমনে জানি আগেই বুক হয়ে যায়। জাদু শেখ হাসিনার সরকারের জাদু আছিল, শেখ হাসিনা সরকার আরেকটা জাদু গিয়েছিল, আমি একটু কই কষ্টের কথা আমাদের। বুবলিরে চিনেন তো, শাকিব খানের দ্বিতীয় বউ হইল গা বুবলি, এটার ভাই একটা কাম করছে, এইটারে কেমনি কি প্রশ্ন ফাঁস হয়েছে, ফাঁস করিয়া এইটাই আমাগরে আবার গহ ইউনিটের পরীক্ষা 2বার দেওয়া হয়েছে। হ্যাঁ এই সাক্ষী আছেন নিজামে, আমার বন্ধু নিজামে চাকরি করে সরকারি, হয় ওর লাগে সেদিন আমার দেখা গহ ইউনিটের 2য় দিন পরীক্ষা দিছি। ভাই এত দুর্নীতি কি লিগা, এত দুর্নীতি তো কম যাবে না, কে কেউ কার কথা, ওরা দুর্নীতি করতেই। যাই হোক রহন ভালো হইলে হয়। আচ্ছা, এরপর ঘটনা কী ঘটলো, এরপরে ঘটনা যেটা ঘটলো, দিলাম এই পরীক্ষা দিয়া, এত পরীক্ষা দিতে ইংলিশ পেলাম কই, কবি নজরুল সরকারি কলেজ। তো শিক্ষকতা পেশা তো আমার বেসিক পেশা, হ্যাঁ এটা তো করতেই হয় সব জায়গায় বেসিক। আর পরে এইটা ঠিক রেখা পরে সব কিছু সম্মানের তো একটা দরকার আছে আমার। আবার আমি মানা করলেও মানুষের একটু সার কুপ, আর নেতারা আমার লিডার কুপ বুঝলে ভালো লাগে আর কি, সর্দার বাড়ি বলা তো বুঝছেন নামের ব্যাপারটা। এরপরে করলাম কি ঘটনা, এরপর ওই ইয়াতে গেছি পরীক্ষা, কবি নজরুল সরকারি কলেজ ইংলিশ অনার্স করা শুরু করলাম। যেই ম্যাচে থাকতাম, ওই ম্যাচে এক জগন্নাথ ইউনিভার্সিটির বড় হয়েছিল, হ্যাঁ অনার্স মাস্টার্স কমপ্লিট করিয়া এরপর এমন বেকার না পারছে জীবনে, বয়স অনেক হয়ে গেছে, বিয়েও করতে পারে নাই, তারপর মনে করেন যে একটা চাকরিও পায় নাই। আমি গেলাম হায় জগন্নাথ ইউনিভার্সিটির বড় ভাই, হ্যাঁ যখন একটা চাকরির ব্যবস্থা করতে পারলো না ইংলিশ অনার্স করিয়া, একটা বিয়ের ব্যবস্থা করতে পারলো না, তো আমার ভবিষ্যৎ তো সেদিকেই যাইতে আছে। তাহলে ওখান থেকে খালি চাকরি করলে হইব না, স্কুলে স্কুল মাদ্রাসায় চাকরিতে করতাম। প্রথমে ঢাকা মডেল ইন্টারন্যাশনাল স্কুল, তারপরে লাইসেম ইন্টারন্যাশনাল স্কুল, তারপরে হচ্ছে দারুল ওয়ারশদ মাদ্রাসা, এই 3টা হচ্ছে পড়াইছি কামরাঙ্গীর চরে। ওইখান থেকে আইসা ক্লাস করতাম, দুপুরের পরে আইসা ক্লাস করতে পারতাম, সকালে তো একদিন নিয়ে খুব ব্যস্ত থাকতে হতো। হ্যাঁ মানে এই ব্যালেন্স করে চলতাম, প্রতিদিন তো আর ক্লাসও করতে পারতাম না, এটাই স্বাভাবিক, মধ্যবিত্ত করে পড়াতো আমি। আচ্ছা, কিন্তু গরিব, তার লাগে কিছু গরিব, সেক্ষেত্রে গরিব, সামাজিক হিসাবে হচ্ছে মধ্যবিত্ত। আচ্ছা, এরপরে ঘটনা হইল এরপরে দেখলাম শুরু করলাম ব্যবসা বাণিজ্য, বিজনেস প্রিমিয়ার ব্যবসা বাণিজ্য করলাম আইটি সেক্টরে। হ্যাঁ আইটি সেক্টরে আমাদের এখনও আছে নেক্সট জেন আইটি, তো অতটা সময় দিতে পারতাছি না, এই জন্য আমি বড় ভাইয়ের কাছে আমি রিলি সরি, কাইম ভাই আমারে একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আসলে আমার কিছু করার নাই ভাই, কারণ আমার এখন যেখানে আসি ভাই সেখানে আমার মেলা ডিউটি, বুঝছেন, এবং আমার কাছে এইটাই ভালো লাগে, কারণ মাদ্রাসা মসজিদের পরিবেশ ভাই জান্নাতি পরিবেশ, হ্যাঁ সবসময় হৃদয়ে একটা শান্তি থাকে। আর ওই সব জায়গায় দেখি যে ভাই মানে ওই সব জায়গাও তো আমি সবসময় ট্রেনিংগুলো করাইতাম, কয়েকটা যে কয়টা পারতাম আর কি, যতটুকু পারতাম করাইতাম তো, আর লিডার হিসাবে আমারই থাকতে হইতো, ভালো লাগতো। কিন্তু সমস্যাটা হয় যা ভাই মানে ধর্মীয় ক্ষেত্রে যেই ইনফরমেশনগুলো আমার সবসময় দরকার, হ্যাঁ
ওগুলো আমি সবসময় ঠিক মতো পাইতাম না ভাই। এই জন্য চিন্তা করলাম যে মানে ব্যালেন্স করা ইজ সো টাফ। কারণ ওই যে আমি মধ্যবিত্ত। তবে একটা গান হচ্ছে কি, ছুঁয়ে যেতে পারি যেন সব দুঃখ, এমন হৃদয় তুমি আমাকে। হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে এমন একটা হৃদয় দিয়েছে, আমি আমার মনকে পর্যন্ত নিয়ন্ত্রণ করতে পারি। এই জন্য পৃথিবীর, আপনি যদি আপনার মনকে নিয়ন্ত্রণ করতে পারেন, পৃথিবীর সব কিছু আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন। আগে মনকে নিয়ন্ত্রণ করতে পারতে হবে। এবং নিজের সাথে নিজেকে বসতে হবে ঘন্টার পর ঘন্টা। দরকার হলে চেয়ারে নিজের সাথে সুন্দর মতো নিজেরে বাইনা নেবেন, তারপরে পড়বেন। কিছু করার নেই ভাই। নিজের সাথে নিজের মনেরও যদি না বানতে পারেন, তাহলে এত কিছু বানবেন কেমনি? বানতেও মেলা কিছু বানতে হয়, দেখেন না? এই যে আলেপেরে চিনেছেন তো, র্যাবে চাকরি করতো, র্যাবে। আমরা করছি কি দেখছেন না? এখন আমাকে কী করতে হয় বুঝতেছেন না? এইটারে এখন সিস্টেমে করতে হয়। আপনার যতটুকু ক্ষমতা আছে ততটুকু দিয়ে করতে থাকবেন। কার কী ক্ষমতা আছে এটা পরে দেখা যাবে যে আপনারা কী করতে পারে। আচ্ছা, এরপরে ভাই ঘটনা ঘটলো কি, চ্যালেঞ্জ। দেখো, ভিডিও অনেক লম্বা হয়ে যাইতেছে, অলরেডি 16 মিনিট। এখন বিয়ে শাদির চ্যালেঞ্জ। বিয়ে শাদির চ্যালেঞ্জ কি, মানে 2025 সালে আমি বিয়ে করবো, এটা আমি ছোটোবেলা থেকে কমিট করা আমার সাথে। কারণ আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25তম বছর বয়সে বিয়ে করছেন। হ্যাঁ, আপনারা আবার এটারে করেন, মানে এটা আমার চিন্তা করা ছোটোবেলায় উচিত হয় না। যদি আমি বুঝতাম যে আমার হচ্ছে বাল্যকালে বিয়ে করা বেটার, তাহলে আমি বাল্যকালে বিয়েটা করতাম। আমি বুঝতে পারিনি। বইতে পড়ছি 18-21 পড়ছি। হ্যাঁ, মায়ের 18তেও পোলা গইতে বলে 21। তারপর 21 যখন হয়েছে, তখন দেখলাম যে টাকা লাগবে, আরও টাকা লাগবে, মেলা টাকার দরকার। তো এই সব বিষয়ে কথা বলতে বলতে, ট্রেনিং করতে করতে, তারপরে চাকরি করলাম ইন্ডেক্স ল্যাবরেটরিজ আয়ুর্বেদিক লিমিটেডে। তারপরে আর পড়াশোনার তো আমার সবসময় কন্টিনিউ থাকে। এটাই ভাবি, পড়াশোনার থেকে কোনো দিন দূরে যাবেন না, বুঝছেন? পড়াশোনার থেকে দূরে যেদিন চলে যাবেন, যেদিন নিজের ছাত্র পরিচয় দিতে পারবেন না, ছাত্র নিজের মনে হবে না, সেদিন আপনার ভিতরে এমন কিছু জিনিস কাজ করা শুরু করবে, তারপর থেকে আর আবার সেই স্কুল কলেজে যাওয়াটা তো টাফ হয়, বুঝছেন? আচ্ছা, তো এখন বিয়ে করবো, চ্যালেঞ্জ হচ্ছে 3টা। 1 নম্বরেই চ্যালেঞ্জ হচ্ছে, 1 নম্বর সবচেয়ে বড় যেই চ্যালেঞ্জটা ফেস করতে হচ্ছে, সেটা হচ্ছে রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক। 3টা: সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। সামাজিক প্রবলেমগুলো কী আসতেছে, যারা সমাজপতি তারা হিসাব করবে যে ওকে আমার দলেই রাখতে হবে, বা ওকে আমার দলে আনতে হবে। এটা আমার জন্য অনেক বড় একটা চ্যালেঞ্জ হয়ে গেছে। তো এই জন্য মানে এটা শুরু যে আজকে থেকে হয়েছে তা না, যেহেতু 2023 সালের মাঝামাঝি সময় থেকে হয়েছে, তো এই জন্য আমার জন্য একটু সময় নিয়ে কাজটা করতে হচ্ছে আর কি। এগুলো 1 নাম্বার, সমাজপতিদের সব কিছু ডিফেন্স করা নিজের মতো করে, যে না আমি কার সাথে চলবো, আমি কাদের সাথে হাঁটবো, ইটস টোটাল ডিপেন্ড অন মি। বিয়ে করার ক্ষেত্রে, আমাদের ক্ষেত্রে, ছেলেদের ক্ষেত্রে একটা বিশাল চ্যালেঞ্জ, সমাজকে মোকাবেলা করতে হবে। সমাজকে মোকাবেলা বিষয়টা এরকম না যে সমাজের বিরোধিতা, বিষয়টা এরকম না। বিষয়টা হচ্ছে, যদি সমাজ, ওই সময় তো সমাজপতিরা ছিল হচ্ছে, মনে করেন যে চেয়ারম্যান ছিল, সে ব্যস্ত গাজার ব্যবসা তার আগে থেকেই ছিল। হ্যাঁ, তারপরে তার যত চেলাফেলা সবগুলা গাজার ব্যবসার সাথে জড়িত তখন। তো ওই সমাজে একটা ভালো ফ্যামিলির মেয়েকে বিয়ে করা আরাফাতের পক্ষে টাফ না? এ গেল একটা বিষয়। দ্বিতীয়, এবং সরকার থেকে নিয়ে শুরু করে, মানে ওদের লেস্ট মিন্সারগুলো এতটা জঘন্য ছিল যে ভালো পরিবার আপনি যাইতে পারবেন না। কেন যাইতে পারবেন না? কারণ আপনি গেলে তারা ভয়ের মধ্যে থাকবে আর কি। যদি আপনি এরকম মানুষ হইতে পারেন যে আই ডোন্ট কেয়ার অ্যান্ড আই ডোন্ট ফিয়ার এনিওয়ান এলস ইন দিস ওয়ার্ল্ড উইদাউট আল্লাহ অ্যান্ড রিলেটিভস also. 2 things we have to fear, 2 things. আল্লাহ, প্রথম হচ্ছে আল্লাহ তাআলাকে, দ্বিতীয় হচ্ছে আত্মীয় সম্পর্ক ছিন্ন করাকে। 2টা জিনিসকে ভয় করতে হবে, এছাড়া ভয়ের কিছু নেই। সে সিংহ হোক আর কুমির, আই ডোন্ট ফেয়ার অ্যান্ড আই ডোন্ট কেয়ার ওয়ার ইউ। I want to understand that what you want to say. I will say better than you if
ইউ আর রং। ওকে, তো এই গেল সমাজ, এই সামাজিক এই বিষয়টাকে ডিফেন্ড করা। তারপরে আবার মনে করেন আরেকটা বিষয় কি জানেন, আজকাল কি মেয়ের বাপের উপরে ভরসা করে আপনারা সবাই খাইকেন না? লস প্রজেক্ট কেন জানেন? মেয়ের বাবারা আপনারা আজকে বলবে মেয়ে তোমার এই দিমু, মেয়ের মানে বাপের বলে আসবেন আপনার সাথে, আপনার হ্যাঁ আমার সাথে এই কথা, হ্যাঁ বলবেন আপনি। তার পরের দিন আবার পরে কয়েকদিন পরে যখন হচ্ছে দেখবে যে তারপর বলবে যে মেয়ে প্রেম করে হচ্ছে খালাতো ভাইয়ের সাথে, মেয়ে প্রেম করে শুনবেন যে খালাতো ভাইয়ের সাথে, ওদের কিন্তু ওই মেয়েও কিন্তু আপনারা না চাইছে, মেয়ের আপনি যখন ডাকছেন সে আসছে, সব ঠিকঠাক, মানে ইশারা আপনার অনেক কিছু হয়ে যেত। কিন্তু তারপরে সে করবে কি, সে প্রেম করবে খালাতো ভাইয়ের সাথে, করুক, নো প্রবলেম, যে যাহার সাথে ভালো থাকতে পারে। তবে আপনি যখন বিয়ে করবেন তখন তার থেকে অনুমতি নেবেন, কারণ সে তো আপনার প্রথম বউ, যেহেতু আপনি ভাবছেন ভাবনা অনুযায়ী এবং তার বাপের সাথে কথা বলছেন আপনার প্রথম বউ না, তো সেই ক্ষেত্রে আপনি তার যখন বিয়ে করবেন তার বাপের এবং তার মাইয়ার অনুমতি নিয়ে নেবেন যে আমি কিন্তু এখন বিয়ে করতে যাচ্ছি। হ্যাঁ, এটা ইনশাল্লাহ করতে হবে। যারা হচ্ছে আমার মতো মেয়ের বাপের সাথে কথা বললেও মেয়ের বাপ মেয়ে দুজনেই প্রতারণা করছে, তাদের সাথে এটা করতে হবে। হ্যাঁ, মুনাফিকরা এগুলো স্বাভাবিক ব্যাপার, মেনে নিতে হবে। এগুলো 2 নাম্বার। 3 নাম্বারে জিনিসটা আসবে আপনার মানে 1 নাম্বার সামাজিক, 2 নাম্বারে হচ্ছে আপনার যে চ্যালেঞ্জটা মোকাবেলা করতে হবে। 2 নাম্বারে মানে এই দুটার একটাই ধরা যায়, সামাজিক অর্থনৈতিক, দুটাই তো আলোচনা করলাম, রাজনৈতিক। হ্যাঁ, আচ্ছা আরেকটা রাজনীতি, এই সামাজিক রাজনৈতিক বিষয়টা প্রায় কাছাকাছি, ব্যাখ্যা তো করলাম আপনাকে, বুঝে নিন। 3 নাম্বার হচ্ছে অর্থনৈতিক বিষয়টাকে আমাদেরকে এমনভাবে করা হয় ছোটোবেলায় যে তোমার বাড়ি করতে হবে, তারপর তোমার গাড়ি করতে হবে, গাড়ি বাড়ি তারপরে আসবে তুমি বিয়ে শাদী করতে পারো। কেন হচ্ছে যদি মানে এই কেনর ব্যাখ্যাটা আপনার খুব ভালো মতো ছোটোবেলা থেকে মানে ঢুকানো হয় আমাদের মাথার ভিতরে, বাড়ি গাড়ি তারপরে একটা সরকারি চাকরি, এই সব ফলস আইডিয়া। বাড়ি ছাড়া কি কেউ থাকে না তো, ভাড়া দিয়ে থাকুক আর নিজে বাড়ি করে থাকুক, বাড়ি ছাড়া তো কেউ থাকে না। যারা স্টুডেন্ট আছে তোমরা যারা ভালোবাসো ডিরেক্টলি তারে পটায় তারপরে যা বাপেরে বলবো, যা বাপ আপনার তো বলার দরকার নেই এখন, বলবা যে আসসালামু আলাইকুম কাকু, আপনার মেয়ের সাথে আমার ভালো সম্পর্ক আছে, যদি আপনি অনুমতি দেন বিয়ে করবো, যদি অনুমতি না দেন পালায় যাবো, কিছু করার নেই। সমাজের একেবারে বেসিক জায়গা থেকে আমি কথা বলতেছি। তো নিজের বিষয়ে আমি কখনো ভাবি না ভাই, আপনাদেরকে নিয়ে ভাবি, এই জন্য আপনাদেরকে নিয়ে বলি। আমার ফেসবুক আইডিতে যারা ফ্রেন্ড আমার অর্ধেকের বেশি নিয়ে আমি রিসার্চ করে দেখছি আনম্যারিড, এবং সবাই বিয়ে করতে চায়, আবার সবাই সামাজিক এই বিষয়গুলো নিয়ে আটকে যায়। সো কিছু করার নাই ভাই, সমাজের যারা মুরব্বী আছে তারা আমাদেরকে কোনো দিন বুঝে নাই, কোনো দিন বুঝবেও না। সো তাদেরকে তো বুঝে আমাদের আর এখন আর লাভও নাই, কারণ 5-7-10 বছর যাবৎ বুঝে দেখছি, বুঝে নেয়। হ্যাঁ, তারা আমাদের ফিলিংসটা বুঝে নেয়, তারা তাদের ফিলিংসটা ঠিকই কিন্তু যখন 15 থেকে 25 বয়সী ছিল তারা কিন্তু তাদের ফিলিংস বুঝছে, বাট আমাদের ফিলিংসটা বুঝে নেয়। আমরা যে আসলে পাপ করতে চাই না, পাপের পথে যাইতে চাই না, হ্যাঁ, এটা তাদের কাছে মনে হয় যে না ওরা কেন যাবে না, ওদেরকে তো এখন পাপ করতে হবে, বেশি বেশি পাপ করুক ওরা, এটা হচ্ছে তাদের প্ল্যান, তাদের চিন্তা চেতনা। হ্যাঁ, এই সমাজকে তোমাদেরকে ডিফেন্ড করতে মানে করতে পারতে হবে। যুদ্ধ খালি যে শেখ হাসিনার বিরুদ্ধে করে বসে আসো হবে না তো, তোমাকে ওদের বিরুদ্ধেও যুদ্ধ করতে পারতে হবে, যারা হচ্ছে কাদের অনুসারী, বুঝো না? বাপ মায় হচ্ছে পাপের করতো, এরা কারা মনে নেই জাহিলিয়াতের যুগে, বাপ মা ওদের মানে এরাও তো এই বাপ মার বিরুদ্ধেও যেতে হবে। হ্যাঁ, আমরা সেই সমাজ কায়েম করতে চাই না যে সমাজে বাপে হচ্ছে মেয়ের সবচেয়ে বড় ধর্ষণের জন্য মেয়ে বাপ দেয়। হ্যাঁ, বর্তমান সমাজটা এরকম। আরে একটু ছোট, একটু না প্রেম করুক, ছেলের ক্ষেত্রেও বলে যে একটু প্রেম করুক, কেন ভাই? ওর যে কী লসটা হচ্ছে এটা আপনি বুঝেন? ভাই তো না, চাচা আঙ্কেল, তা আপনারা কি এটা বুঝেন ওর যে কী লসটা হচ্ছে? ওর ফিউচারটা কি আপনি একটু চিন্তা করে দেখেন তো। ধরেন আপনার সন্তানের বয়স 20-21,
এখন আপনার সন্তান এখনও আপনি ছোটো মনে করতেছেন, একটু প্রেম করো বাবা, তুমি প্রেম করো, ভালো করে বেশি করে প্রেম করো, এলাকার যে কটা মেয়ে আছে সব কটা লোকে প্রেম করবা, সরাসরি তো বলে না, ইশারা ইঙ্গিত আর কি, বুঝে তা করতে থাক যা মন চায়। তারপর যখন বাসায় বিচারাতে, এই মুখের মাইয়ার পিছনে ঘুরবি না, ওদের বাপে আগের থেকেই জানো যে মুখের মায়ের পিছনে কালকে ওই দিন সকালবেলা ভুলে যায়, এগুলো আপনাকে সমাজ, আমাকে আমরা তৈরি করছি, আমি তো কমই ভাই, সত্য কথা তো। এগুলো রাইতে ফুল দিয়ে কিনা থুয়ে দিছে, তো আপনিও দেখছেন, ওর পরে কি ফুল এনে বয়ে দিছে, সকালে কান মায়ের দিব আল্লাহ জানে, পরে বিচার অনেক পর আর কি যাবি না খবরদার, ওদের কিন্তু আগেই সব জানে, আর বাপেই জানে সব, আর মাইয়ের বাপু সেম সেম ভাই সেম, বিয়ে করতে দেবো না তো, কারণ এগুলোর মনের মধ্যে কি, এগুলোর মনের মধ্যে লগিয়া এই মানে বাচ্চা, হ্যাঁ মানে বাপ মার সবসময় প্রশংসা করতে হবে, যে প্রশংসা করি নাকি, বাচ্চা আপনার সন্তান ওরা বাচ্চা তো বুঝে না, এখন পর্যন্ত দুধে দুধ তুলসী পাতা কিছু বুঝে না, ওই দ্বারে একজন একটা মাইয়া, মানে বেশিরভাগ মাইয়া কমপক্ষে একটা বলারে ঘুমায়, আর একটু অ্যাডভান্স মায়েরা 2টা 3টা 4টা পোলারে ঘুমলয়, তারপরে ঘুমায় ফোনে, হেও কিন্তু এই বাপের ফোন দিয়া, সত্য কথা মিলে দেখি, যারা রায় 15 করে ম্যাক্সিমাম পোলা, ম্যাক্সিমাম মাইয়ের হাতের তোলে। হ্যাঁ বর্তমানে যে না আছেন, আজ যদি না আছেন ও নে ওই এলাকার মাইয়াই, জেনে বই আমার ভিডিওটা দেখতেছেন। আচ্ছা এই গেল এক বিষয়। হ্যাঁ এরপরে বিয়ের ক্ষেত্রে বাধা কি, বাধা হইতেছে সামাজিক রাজনৈতিক 2টা বাধা বড়, এবার অর্থনৈতিক বিষয়ের লোক, এরা সিনেমার মাধ্যমে বা যেমনি হোক ঢুকাই দিছে, বাড়ি করতে হবো, গাড়ি করতে হইব, সব থাকতে হবো, অথচ আমার আল্লাহ তাআলা সূরা হুদের 6 নম্বর আয়াতে কী বলছে, তারপর আমার নবী কী বলছে, এগুলো আমাদেরকে, এগুলো এমনকি আমি অবাক হই, যখন আমি তো আলিয়া মাদ্রাসার ছাত্র, আমরা যখন ইন্টারে পড়ছি, হ্যাঁ এই বিষয়গুলোকে আমাদেরকে কখনো আমাদের সামনে নিয়ে আসা হয় নাই, কেন বলা হলো না তখন? হ্যাঁ আমাদেরকে আপনারা পড়াইছেন বা আমরা এখনও পড়তেছি, এটা হচ্ছে যে ফিকা মাসলা মাসাইলগুলো পড়তেছি, কিন্তু তাড়াতাড়ি যে বিয়ের গুরুত্বটা কী, কেন তাড়াতাড়ি বিয়ে করতেই হবে, মানে এইটা কেন আপনারা আলোচনা তখন করলেন না? তাহলে তো আমাদের পক্ষে তখন বাবা মাকে বোঝানোটা খুব সহজ হইতো, আপনারা তো এটা আলোচনা করেন না। আর আপনাদেরও কিছু করার ছিল না, কারণ হচ্ছে আপনারা সিলেবাসের বাইরে কীভাবে বা যাবেন, সিলেবাসটা যারা তৈরি করছে তারা তো মুনাফিক টাইপের, ম্যাক্সিমাম মুনাফিক টাইপের যারা সিলেবাসটা তৈরি করছে, কারণ যারা সিলেবাসটা তৈরি করছে কেন বিয়ের প্রতি অত্যন্ত জোর দেওয়া হলো না, কেন 21-18 লেখা হইলো, কেন 21-18 তো লেখার কোনো প্রয়োজন ছিল না। তো আমি এখনও আমার অনেক ছাত্রছাত্রীরা বলে যে স্যার এখনও বা হুজুর স্যার যে যায় বলে পারায় যে আমাদের নেই বই নেই, নতুন বই আসে নাই এখন পর্যন্ত। তো আমি তখন 2টা জিনিস চিন্তা করি, যে এক হচ্ছে সেই বই দিয়ে তোমরা এখন কী করবা, যে বইয়ের মধ্যে 18-21 লেখা, তোমাদের আমার বিয়ে ব্যবস্থা করতে হবে আরও তাড়াতাড়ি, সেটা হোক যার সাথে কথা বলে করতে হোক, আমি ইনশাল্লাহ সেটা যত দ্রুত সম্ভব চেষ্টা করব, কিন্তু আমি নিজেই যে কোথাও আটকে আছি সেটা আপনাদেরকে বলতেছি। এরপরে দেখেন সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক 3টা ক্ষেত্রেই বাধা। এরপর আপনারা আবার এখন তো বয়স 25, আমি পারফেক্ট মনে করি, আমার বিয়ে করার জন্য পারফেক্ট বয়স হচ্ছে 25। তারপরে যখন এই 25 থেকে যদি 30-এ চলে যায়, ছেলেটা বুড়ো হয়ে গেছে, এখন পর্যন্ত বিয়ে করলো না, আপনি বলবেন, এই যে আমার ভিডিও যে দেখতেছেন না, আপনিই বলবেন। আবার এই যে আপনারা সারা জীবন আমাদের বাধা দিয়ে রাখছেন, আর এই যে আপনারা কী বাধা দিয়েছেন এবং দিবেন, সেটা আমি তো দিবেন আশা করি, দিতে পারবেন না ইনশাল্লাহ, কারণ আমি যেহেতু আপনাদের মুখোশটা একবারে সামনে থেকে দেখে ফেলাইছি, যে না আসলে আপনারা কেন কী করতেছেন, আপনারা নিজের স্বার্থ বোঝানোর জন্য সবাই একেবারে উদ্গ্রীব হয়েছেন। গুড, ভেরি গুড। আমি যেহেতু আপনাদেরকে চিনে ফেলছি, অতএব আপনাদের কথা যে আরও শুনবো, এটা ভুল ধারণা, বুঝছেন, ভুল ধারণা। ভালো থাকবেন।